স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কোনো ডেডলাইন দেয়নি আইসিসি, ভারতেই যেতে হবে এমন কথাও বলেনি। মিডিয়ার সব খবরই মিথ্যা। বিসিবির বার্তা এমনই, বরং টাইগারদের বিশ্বকাপ খেলার ইস্যু এখন আইসিসির কোর্টে। তারাই জানাবে বাংলাদেশকে কোথায় খেলতে হবে, আর সেই সিদ্ধান্ত নাকি দু একদিনের মধ্যেই জানা যাবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। টেনশন, দিনভর মিডিয়ায় নানা খবর। টাইগাররা ভারত না গেলে নাকি স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। বিসিবির সিদ্ধান্ত জানাতে হবে 21 জানুয়ারির মধ্যে। গোধূলি লগ্নে বিসিবিতে পরিচালকদের বৈঠক। তবে কি সত্যি বাংলাদেশের বিশ্বকাপ খেলার সূর্যটা অস্ত যাচ্ছে? চারপাশের গুঞ্জনই কি তবে সত্যি হচ্ছে? গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। বিশ্বকাপ ইস্যুতে পাহাড় সমান অনিশ্চয়তা, অনেক প্রশ্ন জমা, অথচ মাত্র 35 সেকেন্ডেই শেষ বিসিবির প্রেস কনফারেন্সটা। পরিচালক আমজাদ হোসেনের চুপিসারে চলে যাওয়া বলে দিচ্ছে বিশ্বকাপ ইস্যুতে বিসিবি কতটা অস্বস্তিতে আছে। বোর্ড পরিচালকের কথায় পরিষ্কার, বল এখন আইসিসির কোর্টে। বিসিবির আরেক পরিচালক ফয়জুর রহমান মিতু অবশ্য বলছেন সব শঙ্কা নাকি দূর হবে আগামী 2-1 দিনের মধ্যে। এখনো পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। ভক্ত থেকে শুরু করে বোর্ড পরিচালক, ক্রিকেটার সবাই বিশ্বকাপ ইস্যুতে এখনো ধোঁয়াশাতে। অথচ সব ঠিক থাকলে 25 জানুয়ারি টাইগারদের বিশ্বকাপ খেলতে উড়াল দেবার কথা। বাংলাদেশ আগের অবস্থানেই আছে, অর্থাৎ বিশ্বকাপ খেললে শ্রীলঙ্কার মাটিতেই খেলবে। যদিও জানাই আছে ভারতের ভিসা ফর্ম নাকি পূরণ করা আছে টাইগারদের। শ্রীলঙ্কা যাবার প্রস্তুতিটাও নেওয়া আছে। বিসিবি এখন শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষাতে। নাহিয়ান বিন জসিম, 71। পুরো ক্রিকেট দুনিয়া যেন এক গুজবের কারখানা। আর বর্তমানে বিষয় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না। অনেক দেশ খেলতে চেয়েও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে না, আর বাংলাদেশের সেই যোগ্যতা আছে, কিন্তু কলকাঠি নেড়ে এবারে যেন খেলতে না দেয়ারই পায় তারা। আর ওদিকে ভারত আর পাকিস্তানের মিডিয়া পাল্লা দিয়ে নিজেদের করে তুলেছে গুজব উৎপাদনের কারখানা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। প্রথমে ফ্যাক্ট, তারপর অ্যানালাইসিস। বাংলাদেশের বিশ্বকাপ খেলা ইস্যুতে ফ্যাক্টটা কি সেটা সংক্ষেপে ব্যাখ্যা করে তারপর যাওয়া যাক পরের আলোচনায়। মোস্তাফিজ তো খেলতে যেতেই চেয়েছিলেন ভারতে। বাংলাদেশের সেরা তারকা দাফিজকে প্রায় 10 কোটি টাকায় কিনেও নেওয়া হয়েছিল। আরো বেশ কজন বাংলাদেশি সুযোগ পেলে নিশ্চয়ই খেলতেন আইপিএলে, কোনো সমস্যাই ছিল না। কিন্তু গোল বাঁধালো ভারতের মিডিয়া। তাদের ছড়ানো গুজবে কান দিয়ে অনেক ধর্মীয় প্রভাবশালী উগ্রবাদীরা ধোঁয়া তুললেন, মোস্তাফিজকে নানা রকম হুমকি দিলেন। সেসবে ভড়কে গিয়ে দাফিজ কিন্তু আইপিএল থেকে নিজেকে গুটিয়ে নেননি। সিদ্ধান্তটা এলো ভারতের ভেতর থেকে। প্রথমে বিসিসিআই এর পরামর্শ নামের আদেশ, আর সেই আদেশ শিরোধার্য মেনে কলকাতা নাইট রাইডার্স ফিজকে দিল আইপিএল থেকে ছুটি। পেশাদারিত্বের থোড়াই কেয়ার, কারণ দেখানো হলো মোস্তাফিজের যদি কিছু হয় তবে তার দায় নিতে পারবে না ভারতের ক্রিকেট। তার মানে ব্যাপারটা শুরুই করেছিল ভারতের মিডিয়া, যারা গুজব উৎপাদনে দুনিয়া জোড়া নাম করা। তাদের ছড়ানো গুজবে কান দিল সে দেশের উগ্রবাদীরা। সেই হুমকি আশায় মোস্তাফিজ একাই যদি টিকতে না পারে তবে পুরো বাংলাদেশ টি-20 দল এবং তাদের সাথে সংশ্লিষ্টরা ভারতের মাটিতে টিকবে কি করে। বিসিবির সোজা সাপটা কথা, টাইগাররা যাবে না ভারতে। শ্রীলঙ্কায় যেহেতু পাকিস্তান খেলছে, বাংলাদেশেরও সেখানে খেলতে সমস্যা নেই। কিছু লজিস্টিক্স জটিলতা, কিছু বাড়তি খরচ, এই তো। কিন্তু আইসিসির সাইনবোর্ড লাগিয়ে ক্রিকেট পাহারা দিতে বসা বিসিসিআই এর সেটা ইগোতে লাগলো। কোনোভাবেই তারা বাংলাদেশের ম্যাচ ভেন্যুর নড়চড় করবে না। ওদিকে ভারতীয় মিডিয়া থেকে সমান তালে চলল গুজব উৎপাদন।
আইসিসি সিদ্ধান্ত নেয়ার আগেই তারা জানতে শুরু করলো বাংলাদেশের আর কোনো উপায় নেই, হয় খেলো না হয় তোমাদের ক্রিকেট ধ্বংস। পাকিস্তানি মিডিয়াও ওদিকে বসে নেই, এই জায়গায় ওদের কিছুই করার নেই। মাঝখান দিয়ে মহসিন নাকভির রসিকতা করে বলা এক কথা বিক্রি করে খেলো অনেকেই। পাকিস্তান রেডি বিশ্বকাপ আয়োজনের জন্য, কিন্তু মজার বিষয় পাকিস্তানের মাটি থেকে এখনো ক্রিকেট নির্বাসন কাটেনি ঠিকঠাক। শ্রীলঙ্কার টিম বাস টার্গেট করে গুলির ঘটনা ক্রিকেট ইতিহাসেই নজিরবিহীন, তা এখনো সাধারণ মানুষের চোখে লেগে আছে। তবে পাকিস্তানের মিডিয়া এক কাঠি সরেস, পুরো খবরে মুড়ো ভেজে করা হলো পরিবেশন। বিসিসিআই আইসিসিকে চাপে ফেলতে বাংলাদেশের পক্ষ নিয়েছে পিসিবি। জিও নিউজ জানালো তাদের কাছে তথ্য আছে বাংলাদেশ ভারতের বাইরে বিশ্বকাপ খেলার সুযোগ না পেলে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করবে। আরও কিছু গুজব, যেমন যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তাদের ভিসা রিজেক্টেড, তাই ওরা বিশ্বকাপ বয়কট করতে পারে। পরে জানা গেল রিজেক্টেড নয়, শব্দটা ডিলেড। আর ক্রিকেট ইউএসএ এমন কোনো সিদ্ধান্ত নেয়ার কথা চিন্তাও করেনি। আবার জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তার পূর্বপুরুষ পাকিস্তানের হওয়ায় ভারতের ভিসা পাচ্ছেন না, তাই জিম্বাবুয়েও বয়কট করবে এই বিশ্বকাপ। বাধ্য হয়ে আইসিসির ঘোষণা, কোনো ক্রিকেটারের ভিসা ইস্যুতে সমস্যা হলে সেটা তারা দেখবে। তাতে গুজবের মোড় গেল ঘুরে। খোদ ইএসপিএন এর মতো মিডিয়া জানালো 21 তারিখ ডেডলাইন, এর মধ্যে ভারতে এলে এসো, না হলে তোমার খেলা লাগবে না টি-20 বিশ্বকাপ। আইসিসি জানিয়ে দিয়েছে বিসিবিকে। সোমবার বিকেলে বিসিবি কর্তা আবার বললেন, আইসিসির ডেডলাইন সম্পর্কে সবাই তো জানে, কিন্তু বিসিবির কিছু জানা নেই। তাহলে 21 তারিখের আগে আইসিসিকে তারা কি জানাবে? আইসিসি কোনো সিদ্ধান্ত নিলে সেটা প্রেস রিলিজ আকারেই আসবে, প্রেস লিকড নিউজ হিসেবে হয়তো নয়। তাই এই সময়ে এসে ভারতীয় কিংবা পাকিস্তানি সব মিডিয়াকেই বিশ্বাস করতে হয় ভয়। খালিদ জামিল, একাত্তর। সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে বিপিএল প্লে অফের প্রথম দিনের 2 ম্যাচে মাঠে নামছে 4 দল, যেখানে প্রথম যে হারবে সেই বাদ। দিনের দ্বিতীয় ম্যাচে যে জিতবে সে যাবে ফাইনালে। সমান শক্তির 4 দলের লড়াইয়ে কে জিতবে, কে কার চেয়ে এগিয়ে, ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সিলেট টাইটান্সের বিপক্ষে যখন প্রথম এলিমিনেটর ম্যাচ খেলতেন রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, তখন কি তার খানিক অদ্ভুত লাগতে পারে। কেননা বছর বছর প্লে অফ খেলে রাইডার্স, কিন্তু এলিমিনেটর ম্যাচে খুব একটা নামতে হয় না তাদের। বরাবরই টেবিল টপার হয়ে লিগ পর্ব শেষ করে তারা। এবারের টেবিলে 3-এ থাকায় খেলতে হবে এলিমিনেটর। শুধু এই ধারাতেই পরিবর্তন আসেনি, পরিবর্তন এসেছে রাইডার্সের কৌশলেও। বছর বছর প্লে অফে একগাদা নতুন বিদেশি ক্রিকেটার নিয়ে এসে মাঠে নামে রাইডার্স। প্লে অফ বেঞ্চে কাটাতে হয় পুরো লিগে পারফর্ম করা খেলোয়াড়দের, কিন্তু এই কৌশলে গেল বছরগুলোতে সাফল্য পায়নি রংপুর। তাই এবার নিয়মিত খেলোয়াড়দের উপরই ভরসা রাখছে তারা। এলিমিনেটর ম্যাচে মালান, মেয়ার্স, ফাহিম আশরাফ এবং খুশদিল শাহী হতে পারেন রাইডারদের 4 বিদেশি। ব্যাটিংয়ে হৃদয়, লিটন, সোহানরা সামলাবেন দলকে, আর বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সাথে থাকার কথা নাহিদ রানা আর আলিস আল ইসলামের। প্লে অফের এলাকাটা খুব বেশি পরিচিত না সিলেটের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, কিন্তু এবার দেশি বিদেশি নিয়ে শক্তিশালী দল বানিয়ে সিলেট টাইটান্স প্লে অফে এসেছে। ট্রফি জেতারও স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে জ্বালানি দিচ্ছে দলটার ইংলিশ ক্রিকেটাররা। ইতোমধ্যেই সিলেটের ঘরের ছেলে হয়ে গেছেন ইথান ব্রুকস। মঈন আলীও আপন করে নিয়েছেন টাইটান্সকে। প্লে অফে দলটার শক্তি বাড়াবেন ক্রিস ওকসো। ব্ল্যাঙ্ক চেক দিয়ে খেলোয়াড় আনার ঘোষণা দেয়া সিলেট ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে আরও বিদেশি উড়িয়ে আনলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একই সাথে ইমন, নাসুম, মিরাজদের মতো লোকাল ক্রিকেটারদের তুলনা হয় না। তবে বোলিংয়ে সামান্য ঘাটতি থেকে যাবে সিলেটের। তাই বলা যায় লড়াই হবে রংপুরের বোলিংয়ের বিপক্ষে সিলেটের ব্যাটিংয়ের। আসরের সেরা 2 দলই খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। তবে তারকাদের হিসাব করলে চট্টগ্রাম রয়্যালসের চেয়ে রাজশাহী ওয়ারিয়র্স খানিক এগিয়েই থাকবে। জিমি নিশামের বড্ড পছন্দ হয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, তাই থেকে যাচ্ছেন তিনি। ওপেনার সাহিবজাদা ফারহানের কাছে বড় ইনিংস পাওনা দলটার। গুরুত্বপূর্ণ ম্যাচে রায়ান বার্লের জায়গায় সন্দীপ লামিচানেকে দেখা যেতে পারে। ইনজুরি থেকে সেরে বিনুরা ফার্নান্দো মাঠে নামলে রাজশাহীর শক্তি বাড়বে। রাজশাহীর লোকাল কালেকশন টুর্নামেন্টেরই অন্যতম সেরা। শান্ত, মুশফিকের মতো সিনিয়ররা বড় ম্যাচের চাপ নিতে চাইবেন। তানজিদ তামিমও জ্বলে উঠতে চাইবেন এদিনই। এদিকে সাকলাইন, সাকিব, রিপনকে নিয়ে রাজশাহীর পেস অ্যাটাকও টুর্নামেন্টের সেরাগুলোর একটা। তাই শুধু প্রথম কোয়ালিফায়ার নয়, রাজশাহী ট্রফি জেতারই বড় দাবিদার।
চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে নামার আগে হেরেছে 2টা ম্যাচ, তাই মানসিকভাবে খানিক পিছিয়েই থাকবে তারা। রসিংটনকে হারানো এবং মোহাম্মদ হারিসের অফ ফর্ম দলটার জন্য মরার ওপর খরার ঘা। প্রায় প্রতি ম্যাচেই ফেল করছে রয়্যালসের ব্যাটিং লাইন আপ। এদিকটায় দুশ্চিন্তা নিয়েই মাঠে নামতে হবে তাদের। বড় ম্যাচে নাইম শেখ এবং হাসান নওয়াজের উপরই দায়িত্ব থাকবে দলকে বড় টোটাল এনে দেয়ার। তবে চট্টগ্রামের শক্তির জায়গা তাদের বোলিং। তানভীরের সাথে শেখ মেহেদীর জুটি কঠিন হবে রাজশাহীর জন্য। নতুন বলে ভয়ঙ্কর হবেন শরীফুলও। তবে খাতা কলমে রাজশাহী ওয়ারিয়র্সই এগিয়ে থাকবে এই ম্যাচে, বলতে হবে তা। বিপিএল যেমনই হোক, প্রতি বছরই প্লে অফ শুরু হলে বেড়ে যায় দর্শকদের আগ্রহ। এবারও হওয়ার কথা তা। কানায় কানায় ভরার কথা মিরপুরের গ্যালারি। এই উপলক্ষে প্রথমবার যদি হয় 200 রানের ম্যাচ, তবে সেটা হবে টুর্নামেন্ট এবং দর্শকদের জন্য সোনায় সোহাগা। ফয়সাল হাবিব, 71। ভারতের সঙ্গে দুর্দান্ত লড়াই করে জেতা হয়নি টাইগার যুবাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। এবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যাদের বিপক্ষে একাধিক জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। সবশেষ 2020 যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিতে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার গ্রুপ পর্বেই সেই নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সাথে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ হয়েছে পরিত্যক্ত, আর বাংলাদেশ তো ব্যাটিং ব্যর্থতা হেরে গেছে ভারতের কাছে। দুই দলের কাছেই তাই এই ম্যাচ আসলে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে 5 উইকেট নেওয়া বাংলাদেশি বোলার আল ফাহাদ অবশ্য বেশ আত্মবিশ্বাসী। কিউই যুবাদের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে। তবে এই ম্যাচে ব্যাটারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। মঙ্গলবার দুপুর 1:30টায় বুলাওয়েতে শুরু হবে ম্যাচটা। কন্ডিশন বলতে এখানে বৃষ্টি আছে, বাট আমরা ওইভাবেই ট্রেনিং করছি আর কি, যে বল একটু ভিজে প্র্যাকটিস করছি, বা কিভাবে এই কন্ডিশনের সাথে করা যায় ওইভাবে আমরা প্রিপারেশন নিয়েছি। সো এটা আমাদের কোনোরকম বেশি কিছু করতেছে, অনেক কনফিডেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো সামনে ম্যাচে যা আছে নিউজিল্যান্ডের সাথে আর ইউএস এর সাথে, যে 2টা ম্যাচ আছে আমাদের পড়বে। আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক কনফিডেন্ট, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। নয়নাভিরাম সৌন্দর্যের আড়ালে চাপা পড়ে আছে ভোলার খেলাধুলার বাস্তবতা। প্রায় 20 লাখ মানুষের এই দ্বীপ জেলা থেকে কেন উঠে আসছে না প্রত্যাশিত কোনো তারকা? উত্তর খুঁজতে 71 খেলাযোগের গন্তব্য ভোলায়। মিলেছে উত্তর, মিলেছে সম্ভাবনা, কিন্তু কে দাঁড়াবে ভবিষ্যৎ তারকাদের পাশে? ভোলা থেকে আব্দুল মালেকের ক্যামেরায় হাসান সজীবের পাঠানো রিপোর্ট। অপেক্ষা, ফেরির জন্য অপেক্ষা। কখন আসবে ফেরি, কখন পার হব নদী। বরিশালের এই প্রান্তে এসে যাত্রীরা এই ফেরির জন্য অপেক্ষা করেন ভোলা যাওয়ার জন্য। অপেক্ষা শুধু এখানে নয়, অপেক্ষা বছরের পর বছর, যুগের পর যুগ। ভোলা বরিশাল সেতুর দাবি আছে আরও। খেলাধুলায় অবহেলিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার কথা কেউ শোনে না, দেখেও যেন দেখে না, তবে শুনবে 71 খেলাযোগ। নয়নাভিরাম সৌন্দর্যের আড়ালে ভোলা লালন করছে এক গভীর বেদনা। প্রায় 20 লাখ মানুষের এই জেলা থেকে উঠে আসছে না প্রত্যাশিত কোনো তারকা খেলোয়াড়। কারণ খুঁজতে খুব একটা বেশি দূরে যেতে হয়নি। লালমোহনের আহসান, ফুটবল যার নেশা, মেধা যার শক্তি, কিন্তু সবচেয়ে বড় প্রতিপক্ষ অভাব অনটন। আমি মেসি, নেইমার ওদের খেলা দেখি। আমার বাবার টাকা নাই, তো সেই জন্য কেউ অত গুরুত্ব দিয়ে খেলা শেখায় না। ওই দেখে দেখে ততটুকু শিখছি। আহসানের বাবা মাহবুব দিনমজুর, বাস্তবতা জানেন, তবুও হাল ছাড়তে চান না। ছেলের স্বপ্নের পাশে ছায়া হয়ে দাঁড়ানোর প্রত্যয় তার চোখে। সবাই বলে এলাকার যে ওরা একটা ভালো জায়গা নিয়ে ভর্তি কর, দেখ তো ছেলে ভালো খেলতেছে। অর্থনৈতিকভাবে এজন্য পারতেছি না যে ওরা নিয়ে ভালো একটা জায়গায় ভর্তি করতে বা ভালো খেলা দিতে। যেমন একটা বল পর্যন্ত কিনে দিতে পারতেছি না আমি, আজকে একটা বল টোকায় আনতে হয়েছে। একসময় ভোলা থেকেই উঠে এসেছেন দেশের কিংবদন্তি ফুটবলাররা। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তাদেরই একজন। কিন্তু বহু বছর ধরে থমকে আছে এ অঞ্চলের খেলাধুলা, ভাবতেই পড়ে হৃদয়। ভোলার খেলাধুলার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আগের দিনে ভোলার সাথে বার্মার ফুটবল টিমগুলোর মধ্যে রেগুলার ম্যাচ হতো। ঢাকা মোহামেডানের একজন বিখ্যাত খেলোয়াড় গজনবী, তিনি বোলারই সন্তান, তার নামে ভোলার একটি স্টেডিয়াম করা হয়েছে। এর কারণ হলো পৃষ্ঠপোষকতার অভাব, যে ক্লাব টুর্নামেন্ট হয় না, কোনো লিগ হয় না। প্রকৃত ক্রীড়ামোদীদের বিভিন্ন ফেডারেশনে বা জেলা ক্রীড়া সংস্থায় স্থান নাই আজকালকার দিনে, এমনই হয়েছে। ট্যালেন্ট জন্মায় গরিবের ঘরে, বিশ্ব ফুটবলের চিরচেনা গল্প। লালমোহনের আহসান থেকে চরফেশনে সাকিব, সবার লড়াই এক। প্রত্যন্ত দ্বীপ জেলায় অর্থাভাবী সবচেয়ে বড় প্রতিপক্ষ
আমার বাবা হচ্ছে লাইটের মেকারিস, রাস্তার পাশে একটা ছোট দোকান আছে। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে কোনো পাচ্ছি না, তো ফ্যামিলি থেকে বাধা আসে যে তুমি কেন ফুটবল খেলো। তো আমি আমার বলছি যে সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবলকে, ফুটবলটার জন্য আমি সব কিছু করছি। সুপারস্টার যারা ফুটবল জগতে, তারা সবাই নেহাতি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। বস্তিতে এদের জন্ম, নেকড়ার বল দিয়ে তারা খেলেছে কিংবা জাম্বুরা দিয়ে খেলেছে। ওয়ার্ল্ড ফুটবলে পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে তারকারা। দ্বীপ জেলা ভোলাও সেই আলোর অপেক্ষায়। আহসান সাকিবদের কণ্ঠে তাই সাহসের একটাই আবেদন, সুযোগ। ফ্যামিলি মানে যেরকমই হোক আমি খেলতে চাই। খেলাধুলার আকর্ষণ বেশি, পোলাপানের শেখানোর কেউ নেই। ভালো উন্নত কোচ প্রয়োজন, যার মাধ্যমে ভালো ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের দ্বীপ জেলা ভোলা থেকে ভালো প্লেয়ার উঠে যেতে পারে। আমি দর্শকদের কাছে ওয়াদা করেছি, ভালো ফুটবল খেলার আগ্রহ এখানে অনেকের আছে। আগামী দিনগুলোতে আমরা এই স্টেডিয়ামে অনেক ভালো ভালো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব। এখান থেকে বেরিয়ে আসবে অনেক জাতীয় ফুটবল তারকা, ক্রিকেট তারকা। বিচ্ছিন্ন দ্বীপ ভোলা এই শব্দটি আর থাকবে না। এখান থেকে ভবিষ্যতে অনেক ফুটবলার, ক্রিকেটার অর্থাৎ খেলোয়াড় উঠে আসবে। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ খেলাধুলায় স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ গড়ার। হাসান সজীব, ৭১, লালমোহন, ভোলা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।